অর্থাৎ বাংলাদেশের মানুষজন আরো বেশি চিকিৎসার জন্য যায়, টাকা নিয়ে যায়, ওখানে যদি টাকা ঢেলে আসে। এই তারপর কি বললো একটা নীল ইয়া, তারপর ইয়া কি করলো, এইটাই বাংলাদেশের স্বার্থে উন্নতিটা কি হলো, আমি তো সেটা বুঝি না। আমি তো একটা চুক্তি পেলাম না যে বাংলাদেশের স্বার্থ এখানে সংরক্ষিত হয়েছে। ইউরোপে তো কারো ডমিনেন্স নাই, কোনো বিগ ব্রাদারলি অ্যাটিটিউড নাই, কোনো এক্সপ্লয়েটিভ ফরেন পলিসি নাই। এখানে ইন্ডিয়া তো এক্সপ্লয়েট করছে। ইন্ডিয়া চেয়েছিল বাংলাদেশে এইরকম একটা সরকার থাকবে যারা ক্ষমতায় থাকার জন্য তাদের উপর ডিপেন্ডেন্ট হবে এবং তারা এই দেশকে লুটপাট করবে। তো এইখানে যদি অ্যাটাক করতে চায়, ধুতি ফেলাইয়া ধুতি ফেলাইয়া পালাইতে হবে। ধুতি ধুতি থাকবে না তাদের। সো দে নো ইট। তারা চেয়েছিল এখানে রেজিম ক্ষমতায় থাকার জন্য তাদের উপর ডিপেন্ডেন্ট হবে এবং তারা বাংলাদেশকে এক্সপ্লয়েট করবে। হোয়াট দে আর ডুইং নাও, এখানে যে যা খুশি তাই করতে পারে। আপনার আপনার জঙ্গলেও কিন্তু একটা একটা সিংহ একটাকে ধরে খাবারের জন্য, সবাইকে অ্যাটাক করে না। সেখানেও এক ধরনের ন্যায্যতা আছে। এই বাংলাদেশে সেই ন্যায্যতা নাই। এখানে বাংলাদেশের স্বার্থ কিভাবে রক্ষিত হলো? আমাদের জমি ব্যবহার করবে, আশুগঞ্জ বন্দর থেকে তাদের গাড়ি যায়, নামে মাত্র টোল। পোর্ট ব্যবহারের নামে মাত্র টোল। একজন উপদেষ্টা বলে ফেললেন যে ইন্ডিয়ার কাছে এই টোল চাওয়া এক ধরনের অসহযোগিতা, অভদ্রতা। তো এই যে একটা প্রদলহনকারী একটা গ্রুপ সৃষ্টি হয়েছে যারা বাংলাদেশের স্বার্থের আগে ইন্ডিয়ার স্বার্থ দেখে, তারা এখানে কোনো সমস্যা খুঁজে পায় না। তো আমার যতটুকু মনে পড়ে, আমি তো কোথাও দেখিনি যে কোনো একটা চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখা হয়েছে। দুইটি স্বাধীন দেশের ভিতরে যেরকম চুক্তি হয় সেরকম একটা চুক্তি হয়েছে। আচ্ছা, এই আদানির সাথে একটা চুক্তি হলো, এই চুক্তিটা কেন হবে? বাংলাদেশে এখন এই সেদিন সংবাদ সম্মেলন করে একটা সংস্থা বলল যে বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 28,000 মেগাওয়াট। বাংলাদেশে পিক টাইম এখন ডিমান্ড হচ্ছে 18,000 মেগাওয়াট। আপনার সিস্টেম লস ধরে আগামী আগামী 5-7 বছরে এটা 24,000-এ উন্নত হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আদানির কাছ থেকে বিদ্যুৎটা আনবেন কেন? এই চুক্তিটা করলেন কেন? এখানে কিভাবে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হলো? এখন পর্যন্ত 1 ফোঁটা বিদ্যুৎ আনতে পারলেন না। তো আপনি তাদেরকে ক্যাপাসিটি চার্জের নামে বছরে 10,000 কোটি টাকা দিয়ে যাচ্ছেন। এই 10,000 কোটি টাকা বছরে তাদেরকে, এটা তো এক ধরনের ডাকাতি, এক ধরনের চাঁদাবাজি। তো আপনি যদি চুক্তি করে আসতে পারতেন যে এই কাঁটাতারে বেড়া থাকবে না, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির জন্য একটা কোঅপারেশন হবে যে বাংলাদেশের পেশেন্ট যাতে ইন্ডিয়াতে কম যায়। কি করলেন আপনি? ই ভিসা মেডিকেলের জন্য, অর্থাৎ বাংলাদেশের মানুষজন আরো বেশি চিকিৎসার জন্য যায়, টাকা নিয়ে যায়, ওখানে যদি টাকা ঢেলে আসে। এই তারপর কি বললো একটা নীল ইয়া, তারপর ইয়া কি করলো, এইটাই বাংলাদেশের স্বার্থে উন্নতিটা কি হলো, আমি তো সেটা বুঝি না। আমি তো একটা চুক্তি পেলাম না যে বাংলাদেশের স্বার্থ এখানে সংরক্ষিত হয়েছে। সো এই যে শুধু ক্ষমতা থাকার জন্য ম্যান্ডেট বিহীন ভাবে আমি যা কিছু ইন্ডিয়াকে দিয়েছি তা আজীবন মনে রাখবে। সো সেইটা তো মানুষ সেইটাকে বলে বিক্রি, যে এদেশে যে 15 লক্ষ কম বেশি লোক তাদের কাজ করছে অবৈধভাবে, সেইটা ব্যাপারে আপনি ইন্ডিয়ার উপর চাপ সৃষ্টি কেন করলেন না? ভালো কথা, 3 মাসের ভিতরে সৈনিক ফেরত পাঠাইছেন, কিন্তু আজকে যে বাংলাদেশে প্রতি বছর $10 বিলিয়ন নিয়ে যাচ্ছে, সেইটা নিয়ে একটা কথা কেন বললেন না? সবচেয়ে বড় তিস্তা, আজকে তিস্তা ব্যারেজ নিয়ে কথা হচ্ছে। তিস্তা ব্যারেজের প্রয়োজনটা কেন হলো? তিস্তা ব্যারেজের প্রয়োজনটা হলো যে আপনি শীতকালে উজানে পানি প্রত্যাহার করেন আন্তর্জাতিক আইন ভঙ্গ করে। আপার রিপেরিয়ান কান্ট্রি উইল ক্যানট উইথড্র ওয়াটার ইউনিলেটারি, এটা আন্তর্জাতিক আইন। তো সেটা বন্ধ করলেন। এখন আপনি তিস্তা ব্যারেজ করে কি করবেন? পানি সংরক্ষণ করবেন, যখন প্রয়োজন হবে তখন ইরিগেশন এবং সেখানে পানি ছাড়বেন। তো ইন্ডিয়া যদি এখন যদি তাদের নাকি সম্পর্ক একেবারে সর্বোচ্চ থাকলে, তারা যে এই ফারাক্কা বাদ দিল, এই তিস্তা থেকে পানি প্রত্যাহার 54টা নদী থেকে, এটা নিয়ে কেন কথা বলছেন না? তো এইটাকে মানুষ বলে যখন $10 বিলিয়ন তাদের অবৈধ লোক দিয়ে এইখানে নিয়ে যাচ্ছে, যখন বাংলাদেশের স্বার্থ বিপন্ন করে এরকম চুক্তিগুলো করা হচ্ছে, এটা তো দেশ বিক্রির সামিল। এইটা তো ইউরোপে হয় না। ইউরোপে তো কারো ডমিনেন্স নাই, কোনো বিগ ব্রাদারলি অ্যাটিটিউড নাই, কোনো এক্সপ্লয়েটিভ ফরেন পলিসি নাই। এখানে ইন্ডিয়া তো এক্সপ্লয়েট করছে। ইন্ডিয়া চেয়েছিল বাংলাদেশে এইরকম একটা সরকার থাকবে যারা ক্ষমতায় থাকার জন্য তাদের উপর ডিপেন্ডেন্ট হবে এবং তারা এই দেশকে লুটপাট করবে, এবং ক্ষমতায় যারা নাই, ক্ষমতার বাইরে, তারাও ইন্ডিয়ার পদদলিত করবে।
আজকে ইন্ডিয়ান হিন্দুত্ববাদী সরকারকে আওয়ামী লীগ কন্টিনিউয়াসলি সমর্থন দিয়ে যাচ্ছে, বিরোধীরা এর বিরোধিতা করছে না বলে তারাও তাদেরকে সমর্থন দিয়েছে। আজকে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য তো কোনো একটি দল নাই, এবং সেই জন্য বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য দরকার মুসলিম জাতীয়তাবাদের রেনেসা, আদারওয়াইজ হবে না তো। কারণ সব দল এখন ইন্ডিয়ান পদলেহনকারী, সব দল, যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতায় নাই, সব আজকে প্যালেস্টাইনের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিতে পারে না, তারা রাজনীতি করে। কাশ্মীরের পক্ষে একটা স্টেটমেন্ট দিতে পারে না, মুসলমান নির্যাতনের পক্ষে স্টেটমেন্ট দিতে পারে না, তারা বড় বড় রাজনীতি ফুটায়। তো সেই জন্য আমি বলি যে এই যে চুক্তিগুলো করছে, আমি খুশি হব যদি কেউ আমাকে একটু দেখাইতে পারে যে বাংলাদেশের স্বার্থ এই 120টা সমঝোতার স্মারক এবং চুক্তির মাধ্যমে বাংলাদেশের কোন স্বার্থটা অ্যাজ এ সভরেন স্টেট, অ্যাজ এ সভরেন এন্ড ফ্রি স্টেট হিসেবে এট পার, মানে একই অবস্থানে দাঁড়িয়ে চুক্তি করতে পেরেছে, সেইটা একটু আমাকে যদি কেউ বুঝাতে পারে তাহলে আমি খুব খুশি হব। এখন আসলে আপনার নিরাপত্তা ট্রানজিটের, আজকে উনি ঠিকই বলেছে, ওনার সাথে একই হয়ে বলি যে আমি কেন নেপালে যেতে পারবো না, বাংলাদেশের ট্রাক কেন নেপালে যেতে পারবে না, বাংলাদেশের ট্রাক কেন ভুটানে যেতে পারবে না, প্রয়োজন কেন পাকিস্তান যেতে পারবে না। বাংলাদেশে আপনার রেল ঢুকে আবার আপনার দেশে যাবে, একই সাথে এই চুক্তিগুলো হওয়া উচিত ছিল, হয়নি কেন? এখানে তো নিরাপত্তার সংশয় রয়েছে। আজকে যদি আপনি এইখানে মনে করেন আপনার ট্রেনে আপনার গুডস যাবে, অস্ত্র যাবে, যা খুশি যাবে, এখানে তারা একটা ঘটনা ঘটাইয়া প্রথম হয়তো একটা ফাঁড়ি বসালো, একটা ছোট আউটপোস্ট বসাবে, পরে ক্যান্টনমেন্ট বসাবে, আপনার বাধা দেওয়ার শক্তি তখন থাকবে? আপনি কিভাবে বাধা দিবেন বলেন? তো সেইখানে আমি বলি যে ইন্ডিয়ান থিওরিটা হচ্ছে, আমি যতটুকু বুঝি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, বিসাইড বিং এ ব্যারিস্টার অ্যান্ড ফর্মার মিলিটারি অফিসার। তো আমি যতটুকু বুঝি তারা ফিজিক্যালি এনএক্স করবে না, তারা যা চেয়েছিল সেইটা 100% তারা অর্জন করছে। দুধ যদি ফ্রি পাওয়া যায় তাহলে গরু পালার দরকার নাই। বাংলাদেশে এই 20 কোটি মুসলমান নিয়ে তারা এই ধরনের আশঙ্কায় পড়বে না যে এইদের যদি তারা ফিজিক্যালি এনএক্স করে তাহলে অরিজিনাল বাংলাদেশ 47 সালে 1947-এ যে বাংলাদেশে এই অঞ্চলের জনগণকে যে ডিসক্রিমিনেশন করা হয়েছে ছোট্ট একটি জমি দিয়ে, সেইটা কারেকশনের একটা সুযোগ সৃষ্টি হতে পারে। ইফ ইউ এনএক্স বাংলাদেশ, তাহলে অরিজিনাল বাংলাদেশ, বাংলা, বিহার, উড়িষ্যা, 7 সিস্টার সহ বাংলাদেশ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তারা এইটা কিন্তু ক্যালকুলেশন নেবে। আজকে লাহোর রেজলিউশন হলো একাধিক মুসলিম স্টেটস, আপনি একটা মুসলিম স্টেট করলেন, পশ্চিম পাকিস্তানে অল্প একটু জমি দিলেন, আর আমাদের এই ডিম রাখার মতো একটা জায়গা দিলেন। এই জায়গা দিয়ে এখন আপনি একটা হেজিমনিক একটা অ্যাপ্রোচ করছেন। সেই জন্য আমি বলি যে ইন্ডিয়ান ফরেন পলিসি ইজ টোটালি রং। নাও ইউ কাম টু দ্য সিকিউরিটি কনসেপ্ট, যে কালকে একটা আলোচনায় এক ভদ্রলোক, মিলিটারি ব্যাকগ্রাউন্ড না, স্বাভাবিক তারা যেভাবে বোঝে, ইন্ডিয়া নাকি চাইলে বাংলাদেশে হাফ এন আওয়ারের ভিতরে দখল করতে পারে। দিস ইজ দ্য ফুলিশ আইডিয়া। আমার ব্রাদার শহীদুল সাহেব বলল তারা দখল করতে পারে। আই ক্যান গিভ ইউ চ্যালেঞ্জ, আই এম ইনফ্যান্ট্রি অফিসার, ইন্ডিয়া উইল নেভার ডেয়ার টু অ্যাটাক বাংলাদেশ। ইন্ডিয়া কখনই এই সাহস করবে না বাংলাদেশকে ফিজিক্যালি আক্রমণ করার জন্য। কেন? তাদের পাকিস্তান বর্ডারে তাদের কয়েক ডিভিশন সৈন্য সেখানে ডিপ্লয় থাকতে হয়, লাদাখ বর্ডারে তাদের সৈন্য ডিপ্লয় থাকতে হয়। তারা কথার কথা হাইপোথেটিক্যালি যদি আপনি ডিবেট সেক বলেন যে তারা বাংলাদেশকে অ্যাটাক করবে, কোন দিক থেকে করবে? বাংলাদেশে এখন 10 ডিভিশন আমাদের রয়েছে। অ্যাটাক করতে হইলে একটা ডিভিশনের এগেইনস্টে 3 ডিভিশন সৈন্য লাগে, মানে 3 গুণ বেশি অ্যাটাকিং ট্রুপস লাগে। ইন্ডিয়ার এই সক্ষমতা নাই বাংলাদেশকে 3 গুণ শক্তি নিয়ে অ্যাটাক করতে। বাংলাদেশের ডিফেন্স পলিসি কি? যে এখানে যদি কোনো অ্যাগ্রেসর অ্যাটাক করে তাহলে প্রথম বর্ডার ফোর্স তাদেরকে 6 ঘন্টা অধিক তাদেরকে প্রতিরোধ করবে। দিস ইজ ভেরি মাচ পসিবল। একটা অবস্টাকল করলেই সেখানে থেমে যায়। কিয়েভ দখল করার জন্য রাশিয়া বলছিল 24 ঘন্টার ভিতরে কিন্তু তারা কিয়েভ দখল করবে। 24 ঘন্টা 24 মাসে পেরেছে। সো ফর মাই ফ্রেন্ডস যাদের মিলিটারি ধারণা নাই, ট্রেনিং নাই, অথবা কনসেপ্ট নাই, ফর দেয়ার নলেজ, তারা যদি বাংলাদেশে অ্যাটাক করতে চায়, আমাদের সব দিকে এখন ডিভিশন রয়েছে এবং বর্ডার ফোর্স তাদেরকে এসটি করবে 6 ঘন্টা থেকে 24 ঘন্টা,
রেগুলার ফোর্স তখন পজিশনে যাবে এবং 1 মাস আমাদের যে জওয়ান ছেলেরা আছে 1 মাস 4 সপ্তাহ মিলিটারি ট্রেনিং দিয়ে একটা ন্যাশনাল আর্মি সৃষ্টি হবে। লাইক পৃথিবীর অনেক ক্ষুদ্র রাষ্ট্রে এরকম ন্যাশনাল আর্মস বলে। তালুকদার মনিরুজ্জামান এই ব্যাপারে একটা পেপার লিখে গেছে, একটা বই লিখে গেছে, সিকিউরিটি অফ এ স্মল স্টেট, সেই বইতে সে লিখে গেছে। তো এইখানে যদি অ্যাটাক করতে চায় ধুতি ফেলাইয়া পালাইতে হবে, ধুতি থাকবে না তাদের। সো দে নো ইট। তারা চেয়েছিল এখানে রেজিম ক্ষমতায় থাকার জন্য তাদের উপর ডিপেন্ডেন্ট হবে এবং তারা বাংলাদেশকে এক্সপ্লয়েট করবে। হোয়াট দে আর ডুইং নাও, এইটাই তারা করবে। এখানে গণতন্ত্র তাদের কনসার্ন না, এখানে সুশাসন ন্যায় বিচার তাদের কনসার্ন না। তাদের প্রফেসররা ইন্টারভিউ দিয়ে এই কথা বলছে, আমাদের এক সচিব বলছে বাংলাদেশের প্রত্যেকটা নিয়োগে তারা ইন্টারভিউ করে। এইটাই তারা করতে চেয়েছে। আওয়ামী লীগ তো তাদের ট্র্যাপে পড়ছে, কমপ্লিটলি রয়ের ট্র্যাপে পড়ছে আওয়ামী লীগ। সেই জন্য আওয়ামী লীগের পক্ষে সুশাসন ন্যায় বিচার দেওয়া সম্ভব না। যে দলটার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা হলো সেই দল আজকে স্বাধীনতার যে সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন তারা ফেলেছে। তো যার জন্য আমি বলি যে এই যে ট্রানজিট, তাতে আসলেই দেশ বিক্রির এলিমেন্ট রয়েছে। উনি যা ব্যাখ্যা দেব, খালেদা জিয়া যদি না করে থাকে, বাধা দিয়ে থাকে, তো আপনি চুক্তিটা তো করলেন, এখন খালেদা জির উপর আপনি ব্লেম গেম কেন করতেছেন? কারণ ব্লেম গেম হইলো একটা অপরাজনীতির একটা বড় অংশ, দায়িত্ব না নিয়ে। তো এই ব্লেম গেম এটা মানুষ বোঝে, এইসব ব্লেম গেম মানুষ করে না। তো আবার একটু দুর্নীতির জায়গায় আসি, যে আজকে দুর্নীতিতে এখানে আমার একটু প্রশ্ন আছে, মানে ভারতের নির্বাচনের পরপরই কেন এই ট্রানজিটের সমঝোতাটা করতে হলো? মানে এটা কি সেইটাই দিই আমরা তো আগে ছিল কিনা, আগে থেকে কোনো অঙ্গীকার ছিল কিনা? আপনার শপথ অনুষ্ঠানে গেলেন, আবার 15 দিনের মাথায় গেলেন, এইটা তো মানুষের কাছে একটা প্রশ্ন। এইটা তো আমরা ওইরকম পেপার পত্রিকায় দেখি না যে এখানে কোনো শিডিউল এস্টাবলিশ ছিল, যে আবার চুক্তি করে আপনি বাংলাদেশের পক্ষে কি আনলেন, এইটা তো আমি জানতে চাই। যারা বোদ্ধা, যারা বেশি বোঝে আমার চেয়া, আমি একটু তাদের কাছে একটু এডুকেট হতে চাই যে আসলে বাংলাদেশের স্বার্থটা এখানে দুইটা স্বাধীন দেশের হলে দুই দেশ একটা উইন উইন সিচুয়েশন থাকে। বাংলাদেশের উইন উইন সিচুয়েশনটা কি সেটা একটু বুঝতে চাই। তো এখন আসলে একটু দুর্নীতির এখানে আসে, যে এই দুর্নীতিতে যারা ধরছেন এখন পর্যন্ত যারা আছে, এর ভিতরে কিন্তু একজনও দুর্নীতিবাজ পলিটিশিয়ান নাই। আপনার লাস্ট ইলেকশনে হলফনামায় দেখা গেছে একজন পলিটিশিয়ানের সম্পত্তি বাড়ছে 2,64,000 কোটি। এমন কোন মন্ত্রী এমপি নাই যাদের 200 গুণ থেকে 2,000 3,000 গুণ সম্পত্তি বাড়ে নাই। তো একটা চোর ধরেন নাই কেন? এই যে প্রধানমন্ত্রী যে বলছে যে আমি ছাড়া সবাই কি কেনা যায়, তো যারা রাজনীতি নামে রাষ্ট্র পরিচালনা করে আপনি যা খুশি তাই করবেন, আর যারা ব্রিলিয়ান্ট, যারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় থাকবে, তারা চুরি বোঝে না। এইটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে আপনি তাদেরকে চুরি করতে দিবেন আপনার কাজটা আদায় করার জন্য, যে তুমি চুরি করো কিন্তু আমাকে তোমার ক্ষমতায় রাখতে হবে। এইগুলো হলো অপরাজনীতি, লুটেরা তন্ত্র রাজনীতি, দুর্বৃত্তায়িত রাজনীতি। আজকে যা কিছু হয়েছে এটা দুর্বৃত্তায়িত রাজনীতি। রাষ্ট্রের সমস্ত রীতি নীতি কালা কানুন ভেঙে পড়েছে। আপনি প্রগতিশীল মানে একদম ফ্রম দ্য টাইম ইমেমোরিয়াল এরকম একটা রাষ্ট্র পাবেন না। জঙ্গলেও একটা রুল থাকে, ফেইল্ড স্টেটও একটা রুল থাকে, সেই রুল বাংলাদেশে এখন নাই। এখানে যে যা খুশি তাই করতে পারে। আপনার জঙ্গলেও কিন্তু একটা সিংহ একটাকে ধরে খাবারের জন্য, সবাইকে অ্যাটাক করে না। সেখানেও এক ধরনের ন্যায্যতা আছে। এই বাংলাদেশে সেই ন্যায্যতা নাই।